আজকের নাটক দুঃখের স্বর্গ। রচনা প্রদীপ কুমার আচার্য, প্রযোজনা সৈয়দ দীপেন। নাট্যানুষ্ঠান দুঃখের স্বর্গ। আরে সুমনা, তুই? ইস, কতদিন পরে এলি। কেমন আছিস বল? খালাম্মা, মিথুন, ওরা সবাই কেমন আছে? তুই কিন্তু আগের চেয়ে বড্ড রোগা হয়ে গেছিস। দাঁড়া দাঁড়া, দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করবি নাকি ভেতরে আসতে দিবি? বাবা, তুই যেভাবে প্রশ্ন করছিস তাতে মনে হচ্ছে প্রশ্নের বৃষ্টি ঝরছে। আগে একটু জিরিয়ে নিই, তারপর তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি। সরি সুমনা, আয় আয়, ভেতরে আয়, বস এখানটায়। আমার যে কি ভালো লাগছে, কতদিন পরে তোকে দেখলাম। সে কথা কি আর বলতে, তোর চাঁদ বুকে তো আর দর্শন মিলবে না, তাই আমাকেই আসতে হলো। খুব ভালো করেছিস। বাবা থাকলে যা খুশি হতেন। কেন, আঙ্কেল বাসায় নেই? না রে, বাবা বাসায় নেই, গতকাল খুলনা গেছেন, পরশু ফিরবেন। তুই কিন্তু পরশু পর্যন্ত থাকবি, বাবা এলে তারপর যাবি। ও মা, সে কি কথা! আমি তো এবার 7 দিন থাকবো বলে ঠিক করে এসেছি, আর তুই কিনা বলছিস পরশুই চলে যেতে। দেখ সুমনা, ভালো হবে না কিন্তু। আমি কি তাই বললাম নাকি? গতবার তুই এসে মাত্র একদিন ছিলি, বাবা তোকে কতবার করে থাকতে বললো, তবুও তুই থাকলি না। অথচ তুই এখন অমনি মনের আকাশে মেঘ জমে উঠল। তুই না আগের মতোই আছিস, একটুও বদলাসনি। আমি তো দুষ্টুমি করেছি। কতদিন পর এলি, এসেই শুরু করলি তোর দুষ্টুমি না? কে দুষ্টুমি শুরু করলো রে শোভা? আরে এ কি সুমনা, বাজে তুমি কখন এলে? এই তো আন্টি, কিছুক্ষণ হলে এসেছি। থাক মা থাক, সালাম করতে হবে না, বেঁচে থাকো মা। তা বাসার সবাই ভালো আছেন তো? জি। কিরে, মেয়েটাকে ড্রয়িং রুমেই বসিয়ে রাখবি নাকি? কতটা পথ জার্নি করে এসছে। যা, ওকে ভেতরে নিয়ে যা। যাও মা, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি। কতদিন পর সুমনা এসেছে, দুজনে মিলে গল্প করব। তুমি বরং আমাদের জন্য 2 কাপ চা পাঠিয়ে দাও মা। তবে বেশি দেরি করবে না। আহা মা, তুমি যাও না। যাচ্ছি বাবা, যাচ্ছি। শোভা, জানিস আজ আসার সময় মজার একটা ঘটনা ঘটিয়ে এসেছি। তুই তো যেখানেই যাস সেখানেই মজার ঘটনা ঘটাস। তা শুনি, কি তোর মজার ঘটনা? সকাল 8টায় প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম। আমি জানি পদ্মা ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাবে 8:45টায়। তবুও দেখলাম দূরে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, সম্ভবত পদ্মা ধরবেন। লোকটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, মনে হলো একটু জব্দ করে আসি। আর অমনি শুরু হয়ে গেল না? আর শোন না, তারপর কি হলো। যেই না লোকটাকে পেছন থেকে বলছি, সুমন ভাইয়া কেমন আছেন, আচ্ছা, লোকটি তো আমার দিকে তাকিয়ে উল্টো বললে কি না, আরে লাকি তুমি কেমন আছো, বহুদিন পর তোমার সঙ্গে দেখা। দারুণ ইন্টারেস্টিং তো। তারপর? আমি তো রীতিমতো থ মেরে গেলাম। আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ না দিয়ে নিজেই বকবক করে একগাদা প্রশ্ন করে বসলো। কোথায় যাচ্ছি, এতদিন যোগাযোগ রাখিনি কেন, আমি নাকি আগের চেয়ে আরো অনেক সুন্দর হয়ে গেছি, আরো কত কি। তোকে কতবার বলেছি মানুষকে জব্দ করার অভ্যেসটা ত্যাগ কর। যেদিন জায়গা মতো পড়বি সেদিন বুঝবি। হলো তো, এবার শেষ পর্যন্ত লোকটা তোকেই বোকা বানিয়ে চলে গেল। বোকা না কচু, ট্রেন না ছাড়লে আমিও মজা দেখাতাম। তা হ্যাঁ রে, লোকটার নাম ঠিকানা কিছু উদ্ধার করতে পেরেছিস? সময় পেলাম কোথায়। আচ্ছা সুমনা, তোর মনে আছে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তুই আনিস ভাইকে কি জব্দটাই না করেছিলি? সে কথা মনে পড়লে আজও হাসি পায়। তোর মনে আছে সে কথা? হ্যাঁ, আসলে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি স্মৃতি অতি মধুর। সত্যি। বিশ্ববিদ্যালয়ে যতদিন ছিলাম কেবলই ইচ্ছের রঙিন পাখনায় উড়ে বেরিয়েছি, বেদনায় স্পর্শ করতে পারিনি কখনো। কি রে শোভা, হঠাৎ বিষণ্ণ হয়ে গেলি যে? না রে, কিছু না। যতই দিন যাচ্ছে ততই নিজের কাছে বোঝা হয়ে উঠছি। বাবা আর 1 বছর পর রিটায়ার করবেন। আমি 2 বছর বেকারত্বকে আঁকড়ে ধরে বসে আছি, জানি না কি হবে। তুই শুধুই ভাবছিস, দেখিস তোর একটা ভালো চাকরি হবেই। আমি তো হাট্টিমাটিম টিম মাঠে পাড়ি ডিম পড়িয়ে জীবনকে ছোট্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছি। শিক্ষকতা হলো মহান পেশা,
নে হয়েছে, এবার চল, আমার ভীষণ খিদা লেগেছে। চল খাবার টেবিলে যাই। দেখো তো মা কে এলো। কি বলছিস? আন্টি যাবেন কেন? তুই কি করছিস? দেখতে পাচ্ছিস না আমি গান শুনছি? উনি গান শুনছেন, মনে হচ্ছে মহাভারত উদ্ধার করছেন। মা, ও মা, কি হলো? তোমাকে দরজাটা খুলতে বললাম না? ইস, এই সময় যে আবার কে এলো? শোভন যে, এসো বাবা, এসো, এ, বসো। কেমন আছেন খালাম্মা? ভালো। এ কদিন যে আসুনি বাবা। অফিসে একটু ব্যস্ত ছিলাম, তাই সময় করে উঠতে পারিনি। কে এলো মা? ওখান থেকে চিৎকার না করে দেখে যা, শোভন এসছে। শোভনটা আবার কে রে? তোকে পরে বলছি, আগে শোভন ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। কেমন আছো শোভা? তোমার সঙ্গে কথা বলবো না। আমার অপরাধ কি জানতে পারি? আমি তোমার সঙ্গে কথা বলবো না, ব্যাস। কিন্তু কথা তো তুমি আমার সাথেই বলছো। ভুল হয়েছে, আর বলবো না। ওই শুরু হলো তোদের ঝগড়া। ছেলেটা কতদিন পরে এলো, আসতে না আসতেই ঝগড়া শুরু করে দিলি। ঝগড়া করবো না কেন? বলা নেই কওয়া নেই, হুট করে উধাও। এদিকে যে কেউ চিন্তায় থাকতে পারে সেদিকে তার একবারও খেয়াল হলো না। ও, বুঝতে পেরেছি আমার অপরাধটা কোথায়। সত্যি আমার ভুল হয়ে গেছে, কথা দিচ্ছি এমন আর হবে না। আমি যদি তোমার আপন কেউ হতাম। কে বলেছো তুমি আমার আপন নও? নাও এবার মান ভাঙাও, আমি বরং তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করি গে। শোভা, এই শোভা, কি হলো? এখনো রাগ পড়েনি? এর আগেও তুমি বলেছো এমন কাজ আর করবে না। এভাবে আমাকে শাস্তি দিয়ে কি আনন্দ তোমার? বলছি তো ভারী অন্যায় হয়ে গেছে, আর একবার সুযোগ দাও। সত্যি বলছো তো? একদম সত্যি। ক্যাসেটে গান শুনছে কে? আমার বান্ধবী। বান্ধবী? ও, তোমাকে তো বলাই হয়নি, দুদিন হলো আমার বান্ধবী এসেছে। কেন, সুমনার কথা তোমাকে বলিনি? ও, তোমার সেই বান্ধবী যে ইচ্ছে করলে যে কাউকে জব্দ করতে পারে? হ্যাঁ, একটু বসো, আমি সুমনাকে নিয়ে আসছি। এ কি, এই যে দেখছি সেই লোকটি যাকে আমি প্ল্যাটফর্মে জব্দ করতে চেয়েছিলাম। মেয়েটিকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। কোথায়? হ্যাঁ, মনে পড়েছে, এ তো সেই মেয়ে। আপনি? কি রে সুমনা, তুই শোভন ভাইয়াকে চিনিস নাকি? না, মানে ভাইয়া, তুমি চেনো নাকি সুমনাকে? চেনা চেনাই তো মনে হচ্ছে। দেখুন, আমি ওই দিনের ব্যবহারের জন্য সত্যি লজ্জিত। না না, লজ্জিত হওয়ার কিছু নেই। তাছাড়া আপনি তো জানতেন না যে ওই দিনের লোকটি আমি। আপনি কিন্তু আমাকে এখনো ক্ষমা করেননি। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। ভাইয়া, তুমি কিন্তু এখনো বলছো না ব্যাপারটা কি। তুমি কি সুমনাকে আগে থেকেই চিনতে নাকি? সেদিন প্ল্যাটফর্মে আলাপ হয়েছিল, হঠাৎ করেই আলাপ। আমাকে আর লজ্জা দেবেন না প্লিজ। বুঝেছি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। তাহলে তুই সেদিন শোভন ভাইয়াকে জব্দ করতে চেয়েছিলি না? আমি জানতাম না কি উনি তোর ভাইয়া। থাক থাক, হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। বরং এবার থেকে জব্দ করার নেশাটা বাদ দিয়ে দিস, তা নাহলে কোন দিন দেখবি। আহা শোভা, থাক না, শুধু শুধু বেচারিকে লজ্জা দিচ্ছ কেন? দেখুন না, চোর পেয়েই হারে বাড়ি। বাহ, সুন্দর বলতে পারেন তো আপনি। না, হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এবার কাজের কথায় আসি। প্রশংসা আবার করলাম কোথায়? আমি তো সুন্দরের মূল্যায়ন করলাম মাত্র। মনীষীরা বলেছেন, সুন্দরের প্রশংসা করো, তা না হলে সৃষ্টির শ্রেষ্ঠত্বকে অস্বীকার করা হবে, যা হবে পাপ, আর পাপ মানেই হলো মৃত্যু। তুমি কি চাও অকালেই আমি মৃত্যুবরণ করি? না না, তা চাইবো কেন, তুমি বরং একটা প্রস্তাব গ্রহণ করে আমাকে ধন্য করো। যথাজ্ঞা। শোনো, কাল অফিস থেকে সোজা আমাদের বাসায় চলে আসবে। কেন? কাল আমরা সবাই মিলে বেড়াতে যাব। উত্তম প্রস্তাব, বহুদিন বেড়ানো হয় না। এই দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার,
আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। সফল হলো তোমার, সফল হলো তোমার। হে, 5টা বাজতে 5 মিনিট বাকি। কিরে সুমনা, তোর হলো? হয়েছে বাবা, হয়েছে। বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে। কালো রং সত্যিই তোকে মানায়। কপালের বাঁ দিকে একটা টিপ দিয়ে নে, নইলে কার আবার কখন নজর পড়ে যায় বলা তো যায় না। নে, হয়েছে। আর সুন্দরের কাজ নেই। নিজেকেও একবার আয়নায় দেখে নে, তাহলেই বুঝতে পারবি সুন্দর কাকে বলে। ওই বুঝি ভাইয়া এলো। তুই ড্রয়িং রুমে আয়, আমি যাচ্ছি। আচ্ছা। আমি কিন্তু ঠিক সময়ে এসেছি। মনে হচ্ছে তুমি আজ অফিস ফাঁকি দিয়ে এসেছো। অফিস থেকে ছুটি নিয়েছি। হ্যাঁ, এখন বলো কি করবে? দাঁড়িয়েই থাকবে না যেখানে যাবার কথা সেখানে যাবে? কিন্তু যাব কোথায় তাই ভাবছি। কোথায় যাওয়া যায় বলো তো? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। পদ্মার ধারে গেলে কেমন হয়? মন্দ হয় না। বহুদিন পদ্মার ধারে যাওয়া হয় না। তুমি কিছু খুঁজছো মনে হচ্ছে। না, কিছু না। তবে তোমার বান্ধবীকে তো দেখছি না। উনি কি যাবেন না? সে তো জানি না, যাই জিজ্ঞেস করে আসি। খুব পাকামো হচ্ছে তাই না? উফ ভাইয়া, লাগছে তো, ছাড়ো না। ইস, লাগছে তো। পাকামো রেখে তাড়াতাড়ি এসো। ওই নাও, অলসের গঙ্গা নিকটেই মেলে, যার জন্য অপেক্ষা সে তো হাজির। খুব দেরি করে ফেললাম বুঝি? বাহ, খুব সুন্দর লাগছে তো আপনাকে। বাবা, দুটো মেয়ে থাকতে নজর পড়লো শেষমেশ তোর উপর। তা আমি বুঝি খুব অসুন্দর? ভালো হচ্ছে না কিন্তু। শুধু শুধু লজ্জা দিচ্ছ কেন? শোনো, সময় মতো বের না হলে কিন্তু তোমরাই মিস করবে। সুন্দর একটা জায়গায় নিয়ে এলাম না তোমাদের? তোমার বান্ধবীর মনে হয় জায়গাটা পছন্দ হয়নি। চুপচাপ একেবারে। না না, পছন্দ হবে না কেন? সবাই মিলে যদি কথা বলি তাহলে শুনবে কে? আমি না হয় শোনার দলেই রইলাম। ভাইয়া দেখো তো, ওটা হারুন ভাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। বিয়েতে দাওয়াত করা নেই, আবার বউ নিয়ে বেড়ানো হচ্ছে। দেখাচ্ছি মজা। শোভা, তোরা কথা বল, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, কিছু বলছেন না যে? সেদিন তো প্ল্যাটফর্মে কথার খই ফোটালেন। আপনি দেখছি ওই দিনের ব্যাপারটা আজও ভুলেননি। আমি কি আরও একবার ক্ষমা চাইবো? ছি ছি, কি যে বলেন। আমি তো দুষ্টুমি করলাম, আর বলবো না। এবার অন্য কথায় আসি। বাড়িতে আপনার কে কে আছেন? মা, বাবা আর 2 ভাই। বাবা কলেজে শিক্ষকতা করেন, মা গৃহিণী। 2 ভাই পড়াশোনা করে। আপনি? পড়াশোনা শেষ করে একটা কিন্ডারগার্টেনে পড়াই। আপনার বাড়িতে কে কে আছেন? বলতে পারেন জনম দুঃখী। মুক্তিযুদ্ধের সময় বাবা, মা আর বড় 2 ভাইকে হারিয়েছি। তারপর আত্মীয় পরিজনহীন এক বৃদ্ধা 2 বছরের এই আমাকে বড় করে তোলে। যখন এমএ পাশ করি তখন মাতৃতুল্য শেষ আশ্রয়টুকু হারাতে হয়। এরপর তো দেখতেই পাচ্ছেন। সরি, না জেনে আপনাকে দুঃখ দিয়ে ফেললাম। এতে দুঃখের কি হলো? জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গেই তো মিশতে হয়, কিন্তু কে কতটুকু কাছ থেকে দেখে বলুন? ঠিকই বলেছেন। বিশাল এই পৃথিবীতে কেবলই স্বার্থের কাড়াকাড়ি, প্রাণ ভরে নিঃশ্বাস নেবারও উপায় নেই। মাঝে মাঝে ঘেন্না ধরে যায় এই মেকি সমাজের ওপর। সেজন্য অবশ্যই কোনো দুঃখবোধ নেই আমার। আমি চাই শুধু বর্তমানকে সঠিকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে গড়তে। সে ঠিক আছে। তাহলে আসুন না, সময় নষ্ট না করে আমরা নিজেদের কথা বলি। নিজেদের কথা? আমরা কি আরও একদিন বেড়াতে আসতে পারি? আপনি চাইলেই পারবেন। আমি চাইলেই আপনি আসবেন? আপত্তি থাকলে তো আজই আসতাম না। বাবা, আমাকে ফাঁকি দিয়ে জমিয়ে আড্ডা দেওয়া হচ্ছে তাই না? এতে তো আমাদের করার কিচ্ছু নেই। তুমি নিজেই ইচ্ছে করে মিস করলে।
এরই মধ্যে আমাদের হয়ে গেছে। ভালো, খুব ভালো। শোভা, ভালো হবে না কিন্তু। থাক থাক, আর সাধু সাজতে হবে না। ওঠো ওঠো, সন্ধে হয়ে এলো। খালাম্মা, আপনি কিন্তু জাহিদ আর শোভার বিয়ের ব্যাপারটা নিয়ে আমাকে আর কিছুই বলছেন না। তোমার খালুর সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে। খালুজান কি বললেন? বললেন শোভনের যেখানে পছন্দ সেখানে আমাদের আর কি বলার আছে। তাছাড়া ছেলেটি দেখতে শুনতে ভালো, বিনয়ী, ভদ্র। তাহলে আমি জাহিদের মা বাবার সঙ্গে বিয়ের কথা পাকা করে ফেলি। তুমি যেটা ভালো বোঝো তাই করো। মা ছেলেতে বসে কি কথা হচ্ছে শুনি? এটা বড়দের বিষয়। আমি কি ছোট খুকি নাকি যে বোঝানো যাবে না? রীতিমতো এমএ পাশ করেছি, আর উনি বলছেন এমএ পাশ করেছো বলেই তো তুমি বুঝবে না। যদি আর একটু কম পাশ করতে তাহলে হয়তো বোঝানো যেত। ভাইয়া ভালো হবে না কিন্তু। এই এই তোরা আবার শুরু করলি? বলুক খালাম্মা, আর তো বেশি দিন এভাবে বলতে পারবে না। মানে? মানে এই বাড়ি থেকে তোমাকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। ভাইয়া ভালো হবে না কিন্তু। মা, আমি কি তোমাদের এতটাই বোঝা হয়ে গেছি? না রে মা, মেয়ে বড় হলে সব বাবা মাই চান মেয়েকে যোগ্য পাত্রে পাত্রস্থ করতে। তাছাড়া তুই আমাদের একমাত্র সন্তান। নাও নাও, আর পণ্ডিতি করতে হবে না। এবার ঝটপট তৈরি হয়ে নাও, আজ সবাই মিলে বেড়াতে যাব। আজ আমার ভালো লাগছে না। তুমি বরং সুমনাকে নিয়ে যাও, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। ওর ছেলে মানুষই এখনো গেল না। তুমি বসো বাবা, আমি আসছি। বাহ, চমৎকার। কি? আপনি থাক থাক, হয়েছে। আর চমৎকারে কাজ নেই। এবার কোথায় যাবেন চলুন। পথ যেখানে নিয়ে যায়। পথের তো শেষ নেই। আগে তো বেরিয়ে পড়ি, পরে না হয় খুঁজে নেওয়া যাবে পথের ঠিকানা। কি বলেন? সে আপনি জানেন। কি হলো, কিছু বলছেন না যে? দেখছি। নতুন কিছু নেই দেখার। সর্বত্রই একরকম। সে রাজশাহী বলুন আর ঢাকাই বলুন, মানুষের নিঃশ্বাসে নিঃশ্বাসে বাতাস ভারী হয়ে রয়েছে। একেবারে মুক্ত পরিবেশ নেই কোথাও। আমি কিন্তু তেমন কিছু খুঁজছি না। তাহলে? আমি দেখছি আপনাকে। আমাকে? এত উচ্ছলতার মাঝেও কোথায় যেন একটা কষ্ট সবার থেকে আড়াল করে রেখেছে আপনাকে। যতই লুকোতে চান, আমার চোখকে কিন্তু আপনি ফাঁকি দিতে পারেননি। এত প্রখর দৃষ্টিশক্তি আপনি কোথায় পেলেন সুমনা? আমি নিজেও তো বুঝতে পারিনি কখনো আমার কষ্টের কথা। কথাটা ঠিক বললেন না। হয়তো। হয়তো নয়, সত্যি। হতে পারে জীবনটাকে আপনার মতো গভীরভাবে ভেবে দেখিনি কখনো। এর অর্থই হচ্ছে গভীরতার মাঝে জীবনের যে উপলব্ধি, সে কথা কাউকে বলতে পারেননি আপনি, কিংবা এড়িয়ে গেছেন সযত্নে, ইচ্ছে করেই সব কিছু। সমুদ্রে ঝাঁপ দিয়েছেন কখনো? নদী দেখিনি ভালোভাবে। একবার ঝাঁপ দিয়ে দেখুন না সমুদ্রে, কেমন লাগে। কোমলতার মাঝে আপনার নিষ্ঠুর চেহারাটা মন্দ লাগে না দেখতে। অমনি রাগ করলেন তো? আমি রাগ করিনি। তাহলে? আপনার অন্তরের বেদনাটা উপলব্ধি করবার চেষ্টা করছি। পেলেন কিছু? হ্যাঁ। কি? কেন যে এতদিনেও কেউ ভালোবাসেনি আপনাকে, কথাটা ভাবতেও বড় কষ্ট হচ্ছে আমার। সুমনা, আমি কাল ঢাকায় চলে যাচ্ছি। এত শীঘ্র? পরশু স্কুল খুলবে। ও। বিশ্ববিদ্যালয় ছাড়ার পরও অনেকবার বেড়াতে এসেছি এখানে, চলেও গিয়েছি স্বচ্ছন্দে, কিন্তু এইবার যেন ব্যতিক্রম। 7টা দিন কিভাবে কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। যেতেও খুব খারাপ লাগছে এবার। জোর করে তো বলতে পারি না আপনাকে, অনুরোধ করে যাচ্ছি। ঢাকায় গেলে
বেড়াতে আসবেন আমাদের বাড়িতে? আসবো। কতবার বললাম অসুস্থ শরীর নিয়ে অফিসে যাওয়ার দরকার নেই। কে শোনে কার কথা? কতদিন বলেছি ভালো ডাক্তার দেখা, রোগ নিয়ে অবহেলা ভালো নয়। আমার কথা শুনলে তো? অযথাই ভাবছিস। একটু জ্বর হলেই বুঝি ডাক্তারের কাছে যেতে হবে? ভালোই তো। এখন বদ্ধ ঘরে জ্বর নিয়ে পড়ে থাকো। আমার কি কষ্ট? তার আমি পাচ্ছি না? আমার কথা যখন শুনবি না, তখন আমি মিছিমিছি কষ্ট পাবো কেন? রাগ করিস না। জ্বর তো এর আগেও হয়েছে, আবার দুদিন পর ভালো হয়ে গেছে। তুই দেখিস ভালো হয়ে যাব। তাহলেই ভালো। আবার যাচ্ছিস কোথায়? কোথায় আবার যাব? ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসি। যেতে হবে না, ড্রয়ারে দেখ ওষুধ আছে। সেবার জ্বরে এনেছিলাম না, দুটো মনে হয় আছে। দে, ওখান থেকে একটা ট্যাবলেট দে। এই নে, ওষুধটা খেয়ে নে। আচ্ছা শোভন, তুই আমাকে এভাবে কষ্ট দিস কেন বলতো? তুই এভাবে কষ্ট পেলে আমার আত্মা বুঝি শান্তি পায়? শোন, এভাবে যদি আমার কথা না শুনিস, তাহলে আমি যেদিক দু চোখ যায় চলে যাব। ছি জাহিদ, তুই যদি এমন করিস তাহলে আমি কোথায় যাব বল? তুই ছাড়া আমার আর কে আছে? থাক, আর বেশি মায়া দেখাতে হবে না। আরে আমি যদি সব হব, তাহলে খালাম্মা, শোভা এরা বুঝি কেউ না? তাছাড়া শোভনাকেও তো তুই বঞ্চিত করতে পারিস না। না, ওদের কথা বাদ দিচ্ছি না। সত্যি রে, অনেকদিন হলো শোভাদের ওখানে যাওয়া হয় না। এদিকে সুমনারও চিঠি এসে রয়েছে অনেক দিন, উত্তরও দিতে পারছি না। নে হয়েছে, অসুস্থ শরীর নিয়ে আর অত বক বক করতে হবে না। বিকালে আমি বরং শোভাদের বাসায় গিয়ে বলে আসব। কি বলে আসবি? কেন, তোর জ্বরের কথা? তাহলেই হয়েছে। তুই ওদের আমার জ্বরের কথা বলে আয়, আর সবাই মিলে হুলুস্থুল বাঁধিয়ে দিক। তোর বলে কাজ নেই, তুই বরং বিকেলে একবার দেখা করে আসিস। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। নে, এবার একটু চুপ করে ঘুমাতে চেষ্টা কর। জাহিদ যে, এসো বাবা এসো। কেমন আছো? জি, ভালো। শোভন এলো না? শোভন একটু অসুস্থ। কি হয়েছে শোভনের? ওই যা হয় ওর। আবার জ্বর বাঁধিয়েছে? না, ছেলেটাকে নিয়ে আর পারি না। নিজে তো কষ্ট করবে, সেই সাথে সবাইকে কষ্ট দেবে। ডাক্তারের কাছে যায়নি? ডাক্তারে তো ওর আবার অ্যালার্জি। কতবার বললাম চল ডাক্তারের কাছে নিয়ে যাই, কে শোনে কার কথা? এখন কেমন আছে? এখন অনেকটাই ভালো। ভালো হলেই ভালো। তুমি বসো বাবা, আমি শোভাকে পাঠিয়ে দিচ্ছি। জি। এত সবের কি দরকার ছিল? এত সব আবার দেখলেন কোথায়? তুমি এত অল্প সময়ের মধ্যে এত কিছু করলে কি করে? হ্যাঁ, আহা, কথা না বলে চুপচাপ ভালো মানুষের মতো খান তো। কিন্তু আমি তো এত কিছু খেতে পারবো না। আবার কথা, বললাম না চুপচাপ খেতে। ও, তাই তো। হুম, দেখি চেষ্টা করে কত দূর শেষ করতে পারি। ভাইয়া এলো না যে? তোমার ভাইয়া আবার অসুখ বাঁধিয়েছেন। না, এই ভাইয়াটাকে নিয়ে আর পারা গেল না। কাল আমি নিজে গিয়ে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তোমার পাল্লায় না পড়লে ও ঠিক হবে না। আজ তাহলে উঠি? এক্ষুনি যাবেন? রাতে ভাত খেয়ে যাবেন। আমাকে এক্ষুনি উঠতে হবে। শোভনকে আবার একা রেখে এসেছি। তুমি যাচ্ছ তাহলে? জি খালাম্মা। এই খাবারগুলো নিয়ে যাও, রাতে শোভনকে সঙ্গে নিয়ে খেও। আপনি আবার কষ্ট করে। এই বোকা ছেলে, ছেলের জন্যে মায়ের আবার কষ্ট কিসের? আমি কাল সকালে গিয়ে ভাইয়াকে দেখে আসব। ঠিক আছে, আমি তাহলে চলি। আচ্ছা। শোভা, তুমি এত সকালে? না এসে তো উপায় নেই। তুমি কি আমাদের শান্তিতে থাকতে দাও নাকি? কেন, আমি আবার কি করলাম?
তুমি আবার কি করবে? করেছি তো আমরা। আমি তো কিছুই বুঝতে পারছি না। কতদিন বলেছি অসুখ নিয়ে অবহেলা করবে না, আমার কথা কানেই তোলো না। তোমার প্রায়ই এমন জ্বর হয়, এটা বুঝি আমাদের খুব ভালো লাগে? আমাদের কষ্ট দিয়ে তুমি বুঝি খুব আনন্দ পাও না? ও, এতক্ষণে বুঝেছি। দূর পাগলি, সামান্য জ্বর হলেই বুঝি এত চিন্তা করতে হয়? আমি সহজে মরছি না। ভাইয়া, এসব বললে কিন্তু আমি চলে যাব। এই দেখো, একটু দুষ্টুমি করলাম আর অমনি চোখে পানি এসে গেল। ঠিক আছে, এই যে নাক ধরছি, পায়ের আঙুল মলছি, আর এমন। ভাইয়া, ভালো হবে না কিন্তু। ছি শোভা, এমন করে কাঁদতে নেই। ঠিক আছে, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো। সত্যি বলছো তো? একদম সত্যি। তাহলে বলো, কাল ডাক্তারের কাছে যাবে? ঠিক আছে, আমি কাল জাহিদকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যাব। সকালে নাস্তা করেছো? সময় পেলাম না। না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আবার কোথায় যাচ্ছ? কোথায় আবার? রান্নাঘরে। খুব মজা হয়েছে, কতদিন খাই না। আস্তে খাও ভাইয়া, মুখ পুড়ে যাবে। পুড়বে না, পুড়বে না। চা খাবে তো? এখনো বলতে পারছি না। পিঠা খাওয়া শেষ হলে তবেই বলতে পারবো চা খাবো কি না। তবে তুমি বানিয়ে রাখতে পারো। কি ব্যাপার, আর পিঠা কই? সব শেষ হয়ে গেল? তুমি পারো বটে। এই নাও তোমার চা। ভাইয়া, বলো। তুমি কি এমন ভাবেই চলবে নাকি? কেন, আমি কি খুব খারাপভাবে চলছি নাকি? হেয়ালি রাখো তো। আমি বলছি সুমনার কথা। বেচারিকে আর কত কষ্ট দেবে বলো তো? হ্যাঁ, আমিও ভাবছি। দেখি, আর কিছুদিন পর খালাম্মাকে পাঠিয়ে বিয়ের ব্যবস্থাটা পাকাপাকি করে ফেলবো। খুব ভালো হবে। খুব ভালো হবে। আমি তাড়াতাড়ি বিয়ে করলে তোমার রাস্তাটা ক্লিয়ার হয়, তাই না? আমি তা হতে দেব না। আগে তোমাকে তাড়ানো হবে, তারপর আমি। ভালো হবে না কিন্তু ভাইয়া। আমি এখন উঠবো। তুমি কাল জাহিদ ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, আর বিকেলে আমাদের বাসায় আসবে। কি মনে থাকবে তো? হ্যাঁ। নাকি আমি যাবার সঙ্গে সঙ্গে এটাও ভুলে বসে থাকবে? না না, আর ভুল হবে না। আমি কালকেই ডাক্তারের কাছে যাব। আর শোনো, খালাম্মাকে বলো আমি সুস্থ হয়ে গেছি, আমার জন্য যেন কোনো চিন্তা না করেন। ঠিক আছে, বলবো। চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না, তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে আর এগিয়ে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। শোভন, তুমি এতদিন পরে বুঝি মনে হলো? আমার চিঠির উত্তর কই? আস্তে নাস্তে জেরা শুরু করে দিলে। নয়তো কি, আমি চিঠি দিয়েছি কবে, আর উনি উত্তর না দিয়ে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছেন। আহা, আগে আমাকে বলার সুযোগ দাও, তারপর তোমার বিচারে যা শাস্তি হয় তাই দিও। শোনোই না। বলো। এমন মন ভারী করে রাখলে বলবো না। মন ভারী করিনি, তুমি বলো। ঠিক আছে বাবা, স্বীকার করছি আমার মা অন্যায় হয়ে গেছে। এবারের মতো আমায় ক্ষমা করে দাও না প্লিজ। কথা দিচ্ছি এমন অন্যায় আর কখনো হবে না। ঠিক তো? একদম ঠিক। বাহ, এতক্ষণ তো খেয়ালই করিনি। কি খেয়াল করনি? কি সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছ। ভাগ্য আমার ভালোই বলতে হবে। এতে আবার ভাগ্যের কি হলো? না, বলছিলাম যে কদিন পর তো তুমি অন্য ঘর সাজাবে, আর সে ঘরটা হবে মানে। ইস, আমার বই গেছে ওনার ঘর সাজাতে। কি আমার ঘরওয়ালা রে! কি ব্যাপার, কাউকে তো দেখতে পাচ্ছি না। মা মিথুনকে নিয়ে খালার বাসায় গেছেন, ফিরবেন পরশু। মিঠু তো কলেজে। বাবা এইমাত্র কলেজ থেকে বাসায় ফিরে বাথরুমে ঢুকেছেন। এই দেখো, সেই কখন থেকে শুধু গল্পই করছি। তুমি একটু বসো, আমি আসছি। জি না, আমি এখন কিছুই খাবো না। তুমি বরং আমার কাছে আরো কিছুক্ষণ বসো, এতেই আমি বেশি তৃপ্তি পাবো। আহা, পাগলামো করছো কেন? আমি তো তোমার কাছে বসবই। তোমাকে এক কাপ চা পর্যন্ত দেয়া হয়নি, বাবা জানতে পারলে আমায় বকা দেবেন। তুমি একটু বসো না, আমি এক্ষুনি আসছি। মা সুমনা, আমার তোয়ালেটা দিয়ে যা তো মা। ওই যে
বাবা বুঝি বের হলো। তুমি বসো, আমি বাবাকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শোভন? জি, ভালো আছি। এবার কিন্তু অনেকদিন পর এলে। তোমার চাকরি কেমন চলছে? জি ভালো, এ মাসেই আমার প্রমোশন হয়েছে। হ্যাঁ, এটা খুব খুশির কথা। না না, সংকোচের কিছু নেই। তোমরা হলে ইয়াং জেনারেশন, তোমাদের কি লজ্জা পেলে চলে? নাও, এই ফলগুলো খেয়ে নাও। জি, আপনিও নিন। আমি একেবারে ভাত খাবো, তুমি নাও। এখন তো তাহলে তুমি ঢাকাতেই থাকতে পারবে, তাই না? জি, এখন থেকে আমাকে হেড অফিসেই বসতে হবে। ভালো, খুব ভালো হলো। তা তোমাকে আর তো ট্যুর করতে হবে না, তাই না? কিরে সুমনা, তুই আবার পালাচ্ছিস কোথায়? পালাচ্ছি কোথায়? তোমাদের খাবার দিতে হবে না? ও, তাই তো। তুমি খেয়ে নিয়ে একটু বিশ্রাম নাও, আমার আবার এক্ষুনি বেরুতে হবে। তুমি কিন্তু কিছুই খেলে না। খেলাম না মানে? যা খেলে তা তো দেখলামই। তোমার প্রমোশন হয়েছে, এ কথা আমায় বলনি কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে। তুমি খুশি হওনি? তোমার সাফল্যে আমার চেয়ে আর কে বেশি খুশি হবে বলো? তোমার একটা ভালো সংবাদ শুনবো, এই জন্যই তো সবসময় অপেক্ষায় থাকি। আমি আজ সত্যি খুশি। তোমাকে আরও একটা সুসংবাদ দেব। কি সুসংবাদ? বলো না। খালাম্মা তোমার বাবার সঙ্গে দেখা করতে আসবে খুব শীঘ্রই। এরপর তুমি একান্তভাবে শুধুই আমার। ইস, ওনার বউ হতে আমার বইয়ে গেছে। তাই? হেই, তুমি তাহলে আজকেই চলে যাবে? হ্যাঁ, কাল আবার অফিস করতে হবে। নতুন দায়িত্ব পেয়েছি, বুঝতেই পারছো। অবহেলা একদম করা যাবে না। তুমি ভেবো না, আমি কদিন পর ছুটি নিয়ে আবার আসবো। তাছাড়া তোমাকে লক্ষ্মী বউ করে নেবার সব ব্যবস্থা তো করছি। তুমি তাহলে এক্ষুনি উঠবে? দেরি করলে ট্রেন মিস করব। হ্যাঁ, আমি পৌঁছেই চিঠি দেবো। কেমন দেখলেন ডাক্তার সাহেব? পেশেন্ট আপনার কে হয়? আমার বন্ধু। আমরা একই অফিসে চাকরি করি, একই জায়গায় থাকি। কিন্তু কেন ডাক্তার সাহেব? এনিথিং রং? এখানে ওনার কে কে থাকেন? আই মিন বাবা মা আত্মীয় স্বজন। শোভনের আপন বলতে কেউ বেঁচে নেই। ভেরি স্যাড। ওনার নিকট কোনো আত্মীয় স্বজন নেই? ডাক্তার সাহেব, আপনি বলুন, কি হয়েছে শোভনের? ডোন্ট বি এক্সাইটেড। ওনার এখন ভালো নার্সিং দরকার। এখানে ওর দূর সম্পর্কের এক আত্মীয় আছেন। ভালো হয় আপনি ওনাদের যদি একটা খবর পাঠান। আর আপনি যেহেতু রোগীর ঘনিষ্ঠ বন্ধু, তাই আপনাকে বলছি, ব্লাড রিপোর্ট আর অন্যান্য বিষয় পরীক্ষা করে যা পাওয়া গেছে তাতে তাতে কি ডাক্তার সাহেব? ওনার লেকুমিয়া, মানে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার? আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি বিশ্বাস করি না। ডোন্ট বি এক্সাইটেড। শান্ত হন। এই সময়টা ওনার ভালো নার্সিং দরকার। আরও আগে আসলে তবুও চেষ্টা করে দেখা যেত, কিন্তু সময় ফুরিয়ে তবেই এসেছেন। উনি সম্ভবত আর মাস দুয়েক বাঁচবেন। বলেন কি? আমাদের কিছুই করার নেই, সরি। বাই দ্য ভাই, আরেকটা কথা, রোগীকে মোটেও বুঝতে দেবেন না যে ওনার ক্যান্সার হয়েছে, তাহলে কিন্তু উনি আরও ভেঙে পড়বেন। উফ, তুমি এমন করলে কেন? ওষুধ খেতে আর ভালো লাগে না জাহিদ। কি হবে এসব ছাইপাশ গিলে? অমন করলে কি চলে বল? ওষুধ না খেলে তুই সুস্থ হবি কেমন করে? আর সুস্থ হওয়া। জাহিদ, বল। ডাক্তার আমার অসুখের কথা কি বললো রে? তেমন কিছু না, তুই ভালো হয়ে যাবি। মিছেই সান্ত্বনা দিচ্ছিস। আমার কি অসুখ আমি জানি রে, তুই মিছে মিছে লুকোচ্ছিস। কি জানিস তুই? ডাক্তার যখন আমার অসুখ সম্পর্কে তোকে বলছিল, তখন আমি সব শুনেছি। তুই কিছুই শুনিসনি, কিছুই জানিস না, তোর কিছুই হয়নি, তুই ভালো হয়ে যাবি।
হয়তো হব, এপারে না হলেও ওপারে হব। জাহিদ, বল, তুই আমার একটা কথা রাখবি? কি কথা শোভন? আমার এই অসুখের কথা শোভা, খালাম্মা, ওদের কাউকে বলতে পারবি না। ওরা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। আর সুমনাকে? আমার এই ক্ষণস্থায়ী জীবনের সঙ্গে ওই নিষ্পাপ মেয়েটিকে জড়িয়ে কি লাভ? এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আমি। না, ঠিক বলছিস না। সুমনা তোকে ভালোবাসে, তুইও সুমনাকে ভালোবাসিস। হ্যাঁ, ভালোবাসি বলেই তো বলছি। না শোভন, এ তোর অন্যায়। অন্যায় না রে জাহিদ। মৃত্যু যার দুয়ারে ঘুরছে, সে কি করে একটা সুখের স্বপ্নকে আঁকড়ে ধরবে বল? কিন্তু তুই সুমনাকে তো অস্বীকার করতে পারিস না। না, আমি সুমনাকে অস্বীকার করছি না। সুমনাকে আমি ভালোবাসি, এটা আমার চিরজীবনের। তুই শুধু কথা দে, সুমনাকে আমার অসুখের কথা কিছুই বলবি না। কিন্তু কোনো কিন্তু নয় জাহিদ। ঠিক আছে, তাই হবে। থ্যাংক ইউ জাহিদ, থ্যাংক ইউ। এবার আমাকে একটু একা থাকতে দে। কেমন আছো শোভন? কে? আমি তোমার বিবেক। কি চাও তুমি আমার কাছে? কিছুই চাই না, শুধু জানতে এসেছি তোমার সুমনা কেমন আছে। কেন, সুমনা সুমনা ভালো আছে? না, ও ভালো নেই। নেই? কিন্তু কেন? তুমি ওর জীবন থেকে সরে দাঁড়াও, তুমি সুমনাকে ভুলে যাও। না না, আমি ওকে ভুলতে পারবো না। ভুলে যাওয়া মানেই তো জীবন থেকে পালিয়ে বাঁচা। আমি পালিয়ে বাঁচতে চাই না। তোমাকে পালাতেই হবে। তোমার এই ক্ষণস্থায়ী জীবনের সঙ্গে সুমনাকে জড়াতে পারো না। যখন ও জানবে তোমার লিউকোমিয়া, তখন ও তোমাকে ঘৃণা করবে। করুণা নিয়ে তোমাকে বাকি জীবন বাঁচতে হবে। তুমি পালাও। না না, আমি পালাতে পারবো না। আমি আমি সুমনাকে ভালোবাসি। ভালোবাসো বলেই তো তোমাকে পালাতে হবে। পালাও শোভন, পালাও, দেরি করো না, পালাও। না, কি হয়েছে শোভন? হ্যাঁ? কি হয়েছে? এক গ্লাস পানি দে তো জাহিদ। দিচ্ছি। এই নে। কি রে, চিৎকার করে উঠলি কেন? স্বপ্ন দেখছিলাম জাহিদ। বল। কাল তো অফিসে যেতে হবে না রে? না, কাল না গেলেও চলবে, কিন্তু কেন বলতো? ভাবছি চাকরিটা ছেড়ে দেব। কি পাগলের মতো কথা বলছিস? ঠিকই বলছি। তুই আমাকে সহযোগিতা কর বন্ধু। চাকরি ছেড়ে তুই যাবি কোথায়? হ্যাঁ? গ্রামের বাড়ি চলে যাব। গ্রামের বাড়ি? হ্যাঁ, যে কটা দিন বাঁচি নিজের ভিটেতে গিয়েই কাটাতে চাই। তারপর জীবনের সময়টুকু শেষ হয়ে গেলে শেষ দিনটিতে আমায় দেখতে যাস, এতেই আমার অনেক পাওয়া হবে রে। আমি জানি না, তোর যা খুশি তাই কর। আচ্ছা শোভন, তুই পেয়েছিস কি? হ্যাঁ, আমিও তো মানুষ, হৃদয় বলে তো আমারও কিছু আছে নাকি? রাগ করছিস কেন জাহিদ? তোর হৃদয় আছে বলেই তো এই দায়িত্বটা তোকেই দিচ্ছি। তুই শুধু কষ্ট করে আমায় পৌঁছে দিয়ে আসবি। কবে যাবি? কাল অফিসে গিয়ে রিজাইন দেব। তারপর
পরশু চলে যাব। যাওয়ার আগে শোভা, খালাম্মা এদের সঙ্গে দেখা করবি না? দেখা করব, তবে চলে যাচ্ছি তা বলবো না। জাহিদ, তুই আমাকে সহযোগিতা না করলে আমি কিন্তু পারবো না। বেশ, তাই হবে। আর একটা কথা। আবার কি কথা? শোভাদের বাসায় গিয়ে আমি তোকে যা বলবো তোকে তা মেনে নিতে হবে। বল বল জাহিদ, মেনে নিবি? আমি তোর বাবা মার সঙ্গেও কথা বলেছি, খালাম্মারাও এই বিয়েতে রাজি। বল, আমায় ফিরিয়ে দিবি না? কিন্তু কোনো কিন্তু নয়, তুই তো আমার শেষ ইচ্ছাটা জানিস। তোর আর শোভার হাত দুটো যদি এক করতে পারি তাহলে আমি মরেও শান্তি পাবো। ওভাবে বলিস না, আমার কষ্ট হয়। ঠিক আছে, বলবো না। তাহলে আমায় কথা দে, আমার শেষ ইচ্ছেটুকু তুই পূরণ করবি। ঠিক আছে, কথা দিলাম। আরে সুমনা, তুই আয় আয়, ভেতরে আয়। জানিস শোভা, মনটা ভীষণ অস্থির, তাই চলে এলাম। খুব ভালো করেছিস, কিন্তু মনটার আবার কি হলো? আর অস্থিরই বা কেন? অনেক দিন শোভনের কোনো খোঁজ পাই না। অনেকগুলো চিঠিও দিয়েছি, কিন্তু একটারও কোনো উত্তর পাইনি। শোভন ভাইয়া আমাদের বাসায় অনেক দিন আসে না। তাই? হ্যাঁ, ভাইয়াটা না মাঝে মাঝে এমন ফাঁকি মারে। সেদিন এসে বলে কি না, শোভা একদিন তোমাদের সবাইকে ফাঁকি দিয়ে অনেক দূর পালিয়ে যাব। বল, এমন ছেলে মানুষই কেউ করে? তুই কিচ্ছু ভাবিস না, কালকেই আমি তোকে শোভন ভাইয়ের ওখানে নিয়ে যাব। কাল নয় রে, তুই এক্ষুনি চল। এক্ষুনি যাবি? হ্যাঁ, আমি এক্ষুনি যাব। আরে সুমনা, শোভা, তোমরা এসো এসো, বসো। ভাইয়া কোথায়? প্রায় 1 মাস হলো শোভনের কোনো খোঁজ নেই। আমি এতগুলো চিঠি দিলাম, তার কোনো উত্তর নেই। শোভন কোথায়? আগে বসো, তারপর সব বলছি। একটা প্রতিশ্রুতিকে রক্ষা করতে গিয়ে দুটো জীবনের বিচ্ছেদ আমি ঘটাতে পারি না। সুমনার অধিকার আছে শোভনের সাথে দেখা করার। কি হলো জাহিদ ভাই? না, কিছু না। আসলে শোভন দেশের বাড়িতে গেছে 1 মাস হলো, যার জন্য তুমি কোনো চিঠি পাওনি। আর আমি যেগুলো দিয়েছি সেগুলো? সেগুলো আমার কাছেই আছে। শোভন কি আমায় ঘৃণা করে, যার জন্য সে আমার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না না? সুমনা, না, শোভন তোমাকে ভালোবাসে। এই কি তার নমুনা? শোভন আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যেন তোমাদেরকে এ ব্যাপারে কিছুই না বলি, কিন্তু এখন দেখছি বলা দরকার। কি কথা জাহিদ ভাই? শোভনের ব্লাড ক্যান্সার হয়েছে। নিজের এই ক্ষণস্থায়ী জীবনের সঙ্গে সে তোমাকে জড়াতে চায়নি বলে শোভন গ্রামের বাড়ি চলে গেছে। ওর মনের মধ্যে যন্ত্রণাগুলো ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটি মুহূর্ত তোমাকে ভুলে থাকতে পারেনি। তোমাকে ফিরে পাবার জন্য প্রতিটি মুহূর্ত ছটফট করেছে, তবু জীবন সে কথা শোনেনি। আপনি এসব কি বলছেন? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শোভন মরতে পারে না, শোভন মরতে পারে না। আমি ওর গ্রামের বাড়ি যাব। আপনি আমাকে নিয়ে চলুন জাহিদ ভাই। আমিও যাব। ভাইয়াকে আমি এভাবে মরতে দিতে পারি না। এ তোমার কেমন স্বার্থপরতা! তুমি তোমার সুমনাকে এতটা অকৃতজ্ঞ ভাবতে পারলে? কেমন করে বলো?
না, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। দূরে সরিয়ে রেখে আমাকে আর কষ্ট দিও না শোভন, আমাকে কাছে টেনে নাও। তোমার জীবনের মূল্য আছে, আমার এই জীবনের সঙ্গে তোমার জীবনকে জড়িয়ে নিজেকে ধ্বংস করবে কেন? তুমি কি বলছো এসব? তোমার এই সময় আমি তোমার পাশে থাকবো। আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। তুমি না বলো না? হ্যাঁ শোভন, চল। আমি আছি, সুমনা আছে, শোভা, খালাম্মা, আমরা সবাই আছি। শোভন, বলো। তোমার হাত দুটো একটু দেবে? এই নাও। ওই দেখো, মাঠের ওপারে আকাশ নেমেছে। আমরা নতুনকে জয় করব। এই সুন্দর পৃথিবীর সব সুন্দর উপভোগ করব। দেখো দেখো, আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দর প্রভাত। জরাজীর্ণতাকে জয় করে আমরা এগিয়ে যাব আলোর পথে, সুন্দরের মাঝে। দুঃখের স্বর্গ নাটকের অভিনয় শুনলেন। রচনা প্রদীপ কুমার আচার্য। অভিনয়াংশে শোভা ফারজান আরা খানম, সুমনা রুমানা শফি, শোভন দিলীপ রায়, জাহিদ শরফুদ্দিন আহমেদ খোকা, ডাক্তার সৈয়দ দীপেন, মা জাহানারা আহমেদ, বাবা মাহবুব হাসান। প্রযোজনা সহকারী ইমদাদুল হক। প্রযোজনা করেছেন সৈয়দ দীপেন।